আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার হাট গোবিন্দপুর গ্রামে মাফি ভাইয়ের কুল বাগানে। তো মাফি ভাইয়ের এটা একটা সমন্বিত বাগান, তার এই বাগানে রয়েছে কুল, মালটা, পেয়ারা, সব বিভিন্ন জাতের গাছ রয়েছে। বিভিন্ন জাতের গাছ নিয়ে তিনি সমন্বিত এই বাগানটা গড়ে তুলেছেন। তো আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তার বলসুন্দরী কুল বাগান। তো বলসুন্দরী কুলটা দেখতে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। আপনারা দেখেন এটা ফলনও কীরকম আসছে। এই যে আমি যে ডালাটা ধরে আছি দেখেন, মাশাআল্লাহ দিলে কত সুন্দর বলসুন্দরী। এই বলসুন্দরী এখনও হারভেস্টের সময় হয় নাই, আর কিছুদিনের মধ্যে হারভেস্ট হয়ে যাবে। তো আমরা এই বলসুন্দরী বাগান সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো। তাহলে চলেন আমরা এই বাগানের মালিক যিনি মাফি ভাইয়ের সাথে কথা বলে তার এই বাগান এবং বলসুন্দরী বড়ির চাষবাস সম্পর্কে আপনাদেরকে জানাই। আর এই বলসুন্দরী বড়ির চাষ সম্পর্কে জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রেজা আহমেদ তুফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মাফি ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো মাফি ভাই, আমরা তো দাঁড়িয়ে আছি এখন আপনার বলসুন্দরী বড়ির বাগানে। মাশাআল্লাহ অনেক সুন্দর বড়িটা। হ্যাঁ, কত বিঘা জমির উপরে বলসুন্দরী বাগান করছেন? এটা অস্ট্রেলিয়ান বলছেন, এটা আমার 6 বিঘা আছে। এটা 6 বিঘা না? এটা হারভেস্টের টাইম মানে সময় কখন? এটা মূল পাকে আপনি জানুয়ারি 15 পর থেকে, যদি কারো বড়ই যদি আপনার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হয় দাঁড়ায় যায়, তো সেক্ষেত্রে আপনার ডিসেম্বরের মানে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে হারভেস্ট করা যায়। আর যদি কেউ বড়ই কয়েকটা ধরনের আছে, যেহেতু বললেন কিছু কিছু কারণে আপনি গাছের কষ্ট দিয়ে আপনি ফল পাকান যায়, সেরকম গাছে যদি সাল কেটে দেওয়া যায় সেক্ষেত্রে 15 দিন আগে পাকবে। বা কিছু গাছে দুর্বল করে দিলে কিছুদিন আগে পাকবে, কিন্তু সেক্ষেত্রে কী হবে, আপনার গাছের ফলে সেই স্বাদটা আর সেই মিষ্টিটা থাকে না। আচ্ছা, তো তো মাফি ভাই আসলে এই যে আমরা যেই বড়িটা দেখতেছি, হ্যাঁ দেখেন কি অবস্থা। এটা তো মাশাআল্লাহ দিলে অস্ট্রেলিয়ান যে আমরা আপেলগুলো পাই, ছোট ছোট আপেল যেগুলো, অস্ট্রেলিয়া আপেল, এটা অস্ট্রেলিয়া আপেলগুলো সেই দেখেন, এটা একটু পরিপক্ক হয়েছে, এটা ধরেন। আচ্ছা আমি একটা নিলাম। একটা অস্ট্রেলিয়া আপেল দেখেন সাইজে। এই যে অস্ট্রেলিয়ান আপেলগুলো যেগুলো বাজারে 200-250 টাকা কেজি বিক্রি করা হয়, যে কয়টা জি সেম অস্ট্রেলিয়া সেই একদম আপেলের মতো 12 থেকে 14টা কেজি হয়। 12 থেকে 14টা কেজি হয়। জি, এটা তো সিজনাল না? সিজনাল। আচ্ছা, এটা তো আগাম হয় না? না, আগাম হয় না। আগাম হয় যে বললাম, যদি আগাম নিয়ে আসতে পারেন আপনি, আচ্ছা। হয়তো 15 দিন 1 মাস গাছের ছাল কেটে দিলে, এখান থেকে সুন্দর ছাল কেটে দিবেন, ওর আর খাবার দিবেন না মাথায়, ও গাছে এমনি দুর্বল হয়ে ও ফল যা থাকে হয়ে যাবে। আচ্ছা, তো এটা আদর্শ মানে হারভেস্ট করার সময়টা কোন সময় মানে জানুয়ারি 15 থেকে ভালো হয়। জানুয়ারি 15 থেকে এটা আপনারা হারভেস্ট করবেন? 15 দিন পরে কি পরিপক্ক মিষ্টি হবে এবং রস হবে প্রচুর। এখন কামড় দিবেন, ভিতরে মিষ্টি আছে কিন্তু রস থাকবে কম। এখন এটা রস হয় নাই, কিন্তু দেখতে তো বোঝা গেছে যে এটা কিন্তু মনে হইতেছে খাওয়ার উপযোগী। হ্যাঁ, উপযোগী। তবে এই দেখছেন হালকা সবুজ আছে এখনো, কিন্তু এই সবুজটা যখন কাটে এরকম হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, তখন আপনি সবুজটা হলুদ হয়ে গেলে তখন এটা মিষ্টতাটা চলে আসবে। জি। আচ্ছা, তো আপনি তো কত বিঘা জানি বলছিলেন? 6 বিঘা। 6 বিঘা জমি এই বলসুন্দরী করছেন। তো বলসুন্দরী যে 6 বিঘা জমির উপরে করছেন, এটা ফিডব্যাক কিরকম পাইতেছেন বা কিরকম আপনি আবার নতুন এবছর কিরকম আশা করতেছেন? আশা করতে এর একটা গাছ আমার যে বলসুন্দরী যে আছে 20 কেজি করে আছে, নতুন বছর হিসেবে 20 কেজি 25 কেজি আছে, 20 কেজি ধরি আমি আশা করতে 50 টাকার বেশি একটা গাছে 1000 টাকা পাবো। 50 টাকা কেজি যদি বিক্রি করেন একটা গাছ থেকে 1000 পাবেন। তা 6 বিঘে আমার গাছ আছে প্রায় আপনার 2500 মতন, সরি 1500 মতন। 1500 মতো গাছ আছে। তো এই তো মানে এর আগে তো হারভেস্ট করেন নাই, এটা কি প্রথম বছর নাকি এর আগে করছিলেন? না, সেটা আমাদের আরেকটা বাগান ছিল, সেটাই করছে এই বছর, এই বাগানটাই প্রথম বছর। এই বাগানটাই প্রথম বছর। তো ফলন কি বছর বছর বৃদ্ধি পায় না? হ্যাঁ, এটা যদি আপনি এই বছর নিয়ে দ্বিতীয় বছর এটা গাছতে আপনার 50 থেকে 60 কেজি ফল আশা করি।
আচ্ছা, তো এই বলসুন্দরী মানে বাগানটার চাষাবাদ সম্পর্কে একটু আমাদের দর্শকদের বলেন যে তারা কিভাবে চাষাবাদটা করবে। আপনি যেহেতু করছেন, আপনি তো একজন অভিজ্ঞ কৃষি উদ্যোক্তা। জি, অ্যাকচুয়ালি আমি চাচ্ছি এই আপনি যে কথা বললেন চাষাবাদটা কুল চাষ সবই হলো একই নিয়ম, তবে জাতের উপরে চারা যাতে জাত কোয়ালিটি না হয়। বলসুন্দরী কয়েকটা জাত আছে, যদি আপনি একটা ছোট ছোট জাত কালার কম হয়, সবুজ থাকে, বাজার দাম সবুজ, আর এটা হলো হলুদ হয়ে যায়, দেখেন কি সুন্দর কালার। এই কালার অরিজিনাল যদি জাত কেউ পায় সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। আর চাষটারও কুল একই নিয়মে, আগে জমিটা চাষ দেবো, চাষ দিয়ে আপনার স্কোয়ার বাই 7 ফুট স্কোয়ার বাই গাছ লাগাই যাবো, গাছের গোড়ায় লাগাই সেটা পানি দেবো শুকনো জমিতে। আচ্ছা, কত ফিট বাই কত ফিট গাছটা লাগাইতে হয় দূরত্বটা? আমরা স্কোয়ার 7 ফিট দিই, মানে 7 ফিট দূরে দূরে স্কোয়ার চার চতুর্দিকে। চতুর্দিকে। জি, মানে মানে দ্বিতীয় বছর এখান থেকে মাঝখানে আবার একটু উঠে গেলাম। হ্যাঁ, আবার দ্বিতীয় বছর গাছটা বড় হলে একটা একটা করে যেমন চারা আবার আমি উঠে এই দিবেন। গাছটা রাখি এবছর 1 থেকে 1.5 ফিট রেখে কেটে দিয়ে আর ওই গাছটা উঠে ফেলাবো, তার পরেরটা থাকবে, তার মানে আবার পরের বছর 14 ফিট ফাঁকা হলো, আমার গাছও বড় হবে এবং অনেকগুলো ডাল হবে। আচ্ছা, আপনাদের কাছে যদি কোনো গাছটা দুর্বল মনে হয় তখন তো সেই গাছটা উঠে ফেলে দেন। জি, দুর্বল মনে হলে আমরা দ্বিতীয় বছর আবার কাটতে দিলে ফেলে দুর্বল আবার ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যায়। বড়ি মানে কুল হারভেস্ট করার পরে যখন গাছটা শেষ হয়ে যাবে তখন আপনারা একদম কেটে দেন। জি জি। আচ্ছা, তো এই যে গাছ কেটে দেন, কেটে দেওয়ার কারণে কি ফলন বৃদ্ধি পায় নাকি গাছটা বৃদ্ধি পায়? গাছ বৃদ্ধি পায়, গাছ বৃদ্ধি হওয়ার ফলন বৃদ্ধি। আচ্ছা, গাছ বৃদ্ধি পেলে তো ফলন বৃদ্ধি পাবেই। তো আসলে ভাই, আসলে ফল যাতে বেশি ধরে সেই জন্য কোনো কিছু ব্যবহার করা হয় কিনা? না, বড়ির ক্ষেত্রে আসলে সেরকম কোনো ব্যবহার করেন, তবে কিছু নিয়ম কানুন আছে। যদি কেউ আমাদের কাছে চারা নেয় বা কেউ আমাদের যোগাযোগ করে, অবশ্যই আমরা সেই নিয়মগুলো বলে দেবো যে এইভাবে এইভাবে করলে ফলটা বেশি আসবে, ফুলটা বেশি আসবে। ও, চারা নেয়, তার মানে কি আপনার চারা বিক্রি করেন? হ্যাঁ, চারা বিক্রি করি আমরা। আচ্ছা আচ্ছা। শুধু চারা বিক্রি না, একটা বাগান আমরা সাজেশনও দিয়ে থাকি, এখন চারা বিক্রি থেকে হারভেস্ট পর্যন্ত। আচ্ছা, এই বাগানের উপরে কি কোনো আপনার প্রশিক্ষণ আছে? আর না, আমরা কোনো প্রশিক্ষণ করি নাই, তবে এখন করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে এবং আমরা ছোটো কৃষি কাজের সাথে জড়িত। আচ্ছা, এই বাগান করার আগে আপনি কি কাজ করতেন? আমি বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসার পরে আমি দেশে কিছু ব্যবসা বাণিজ্য করছি, তারপরে আবার বাগানে করতেছি। আচ্ছা, দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে এসে বাগান শুরু করলেন। প্রথম কি এই বলসুন্দরী দিয়ে শুরু করছিলেন? না, প্রথম কাশ্মীর দিয়ে শুরু করছিলাম। কাশ্মীরি দিয়ে শুরু করছিলেন। কাশ্মীরে আছে তো এখন? এখনও আছে। কোনটার ফলন আপনারা ভালো পাচ্ছেন বা কোনটা থেকে ফিডব্যাক বেশি ভালো আসছে? আমরা আসলে এরপর ডিপেন্ড করলে বাজারের উপরে। আপনার একটার চাহিদা শেষ আর একটা শুরু হয়। আমাদের কাশ্মীরটা প্রথম বছর আমরা খুবই ভালো চাহিদা পাইছি, গত বছরও ভালো পাইছি, গত বছর বলসুন্দরটা খুব ভালো পাইছি, আর এই বছর পাচ্ছি আমরা ভারত সুন্দর নামে একটা কুল আছে, সেটা আমরা অলরেডি প্রায় বিক্রি শেষে ওইটা পাইছি। আর টক মিষ্টি, এই দুটো বাজার বেশি পাইছি এবং চাহিদা বেশি, যেহেতু একটা আগাম ছিল। আচ্ছা আচ্ছা, সেজন্য এই দুটো পেয়েছি। আগাম থাকার কারণে চাহিদাটা একটু বেশি পাচ্ছে। জি, সবকিছু আগামটা একটু দামও বেশি দামও থাকে। বেশি। জি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো আপনি তো আসলে এই যে বড়ুর বাগান করলেন, যা কুল বাগান করলেন, আসলে এটির মধ্যে কি রোগ বালাই হয় কি রকম বা কীটনাশক কি রকম প্রয়োগ করতে হয়? সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে কুলের রোগ বেলার খুবই কম, তবে আপনার একটা বাগানে পরিস্থিতির উপরে আমরা বাগানে রোগ বেলায় আপনি কম আসবে তখনই নিয়মিত আপনি স্প্রে করতে হবে কীটনাশক, ছত্রাকনাশক। আমরা আমাদের গাছে কোনো রোগ থাকবে না থাক, কোনো সমস্যা থাকবে না থাক, আমরা 15 দিন পর পর কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করে থাকি। আচ্ছা, এই যে কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করেন, এতে করে ফলের কোনো সমস্যা না হয় না কিনা? না, এটা গাছের জন্য মানে এই আর একটা সমস্যা আছে মিলিবাগ। এই মিলিবাগটা গাছের গাছ নষ্ট করে দেয়, মাকড় পাতা শেষ খেলে, ওই পোকগুলো মারার জন্য আমরা কাজ করি। আচ্ছা, তো এই যে মানে ফল বড় হওয়ার জন্য কোনো স্প্রে করেন কি? না না ভাই, এরকম স্প্রে করি না। ফল আসলে জাতের উপর ডিপেন্ড করে, আর অনেকে করতে পারে কিন্তু আমি ওগুলো করি না, কারণ মানুষের ওইগুলো উল্টো জিনিস খাওয়া মানুষের ক্ষতি করবো কেন। আচ্ছা আচ্ছা, ফল বেশি ধরার জন্য কোনো স্প্রে করেন না? না না, কোনো এরকম কোনো স্প্রে না যে ফল বেশি হবে, তবে কিছু নিয়মকানুন আছে, কিছু কৌশল করতে হলে এগুলো কাজ করতে হয়। আচ্ছা, তো এই জমিটা পরিষ্কার করে দেন কতদিন পর পর? আমরা তো এখন তো গাছই হয়েছে, এখন আর পরিষ্কার করতে নেই। গাছ যখন ছোটো থাকে আমরা গাছের গোড়া আগে নিড়ানি দিয়ে মানে লোক দিয়ে পরিষ্কার, আর মাঝখানে আমরা ওই স্প্রে করে পুরো ওষুধ দিয়ে গাছগুলো মারিয়ে ফেলাই। আচ্ছা আচ্ছা, সার হিসাবে কি ব্যবহার করেন? টিএসপি, পটাশ, জিপসাম, বোরন, সালফার এগুলো করি, আর জৈব সারটা ইউজ করি। আচ্ছা, এটা কি মানে বড় হয়ে যাওয়ার পরেও করতে হয় না? না, ফুল আসার আগ পর্যন্ত আমরা করি, আর ফল আসার পরে যদি গাছের গ্রোথ ভালো থাকে তাহলে আর করি না। দেখি না গাছ দুর্বল হয়ে গেছে, তখন আমরা আবার সার দিই। আচ্ছা আচ্ছা, সব সার একসাথে মিক্স করে পরে দেন? গাছে রিং করে আমরা সার দিই। আচ্ছা আচ্ছা, রিং করে মানে গাছের গোড়ায় দেন নাকি পুরো বাগানে ছিটিয়ে দেন? না, আমরা গাছের গোড়া দিই সবসময়, শুধু গাছের গোড়ায় রিং দেন? করে। আচ্ছা, হ্যাঁ, রিং করে গাছের আর পুরো বাগানে সার দিলে তো অন্য সাইড থেকে ঘাসে খাই ফেলবো, তো শিকড়টা বের হবে না ছোট গাছ। অন্য যে গাছ আছে, তো এখানে বড়ুর নিচে দা অন্য কোনো ফসল করা যায় না? হ্যাঁ, এই যে আমরা গাছ কাটার পরে যদি কেউ মিষ্টি কুমড়ো করতে পারে, শসা করতে পারে, বা ওই যে তরমুজ করতে পারে আনসিজনে, এগুলো করা যায়।
আচ্ছা, এগুলো 2-3 করা যায়। মাসের জন্য। অনেকে তো দেখি বাগানের ভিতরে হলুদ পড়েছে আদা এরকমও চাষ করে। এরকম করে, কিন্তু ভাই এক গাছে এক বাগানে ওগুলো হয় না, কারণ আপনি ধরেন এখানে তো আমার আদা থাকতো, এটা জঙ্গল হয়ে যেত, তখন চলাফেরা একটু মেলা কষ্ট হয়ে যেত। সমস্যা হতো, সেই কারণে আপনারা এটা করেন না। আর হুম। অন্যগুলো চাইলে করতে পারবে। জি জি। আচ্ছা, তো এই বাগানে যে পানি দেন আসলে এটা তো পানি কিভাবে দেন? আমরা একটা ঢালাইছি। একদম ডালা ছেড়ে দেন জি। যতক্ষণ লাগে? হ্যাঁ। পানি কোন সময় দেন? এটা জমির উপর ডিপেন্ড করে, জমি যদি মাটি ফাটিয়ে যায় বা রস শুকিয়ে যায় তারপর পানি দিই। আচ্ছা, এমনি তো বৃষ্টির মৌসুম হলে আর পানি দিতে না হয় না না। না, দিতে হয় না। আচ্ছা, তো আপনি এই বাগান থেকে এবছর কেমন টাকা আয় করবেন আশা করতেছেন? আমার টোটালি তো 70 বিঘা, সবকিছু মিলে আশা করতেছি 7,000 কাছ আছে। সবকিছু মিলে আমি আশা করতেছি 70, 80, 90 লাখ টাকা ফুল বেচতে পারবো। 80-90 লাখ টাকা। হ্যাঁ, আপনার খরচটা কিরকম? 18-20 লাখ টাকা খরচ আছে। 18-20 লাখ টাকা খরচ হলে হুম। 70-80 লাখ টাকা। হুম। তো মাশাআল্লাহ অনেক যদি লাভ। বাজারে এখন যে বাজারটা আছে এরকম থাকে। এরকম যদি থাকে জি। বাজেটটা। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ ভালো। তো কেউ যদি মানে এই ফসল বাদ দিয়ে বাগান করে তাহলে তো আমরা দেখতেছি বাগানে অনেক লাভ। না, খারাপ না, আলহামদুলিল্লাহ তো ভালো। আপনি তো তবে যে রিস্ক তো আছে, এটার জন্য। আচ্ছা, তো আপনি তো এটা ফল বিক্রি বাবদ আপনি যেহেতু চারা বিক্রি করেন হ্যাঁ। ওইখান থেকে তো মোটামুটি চারা জি, তো ভালো। আলহামদুলিল্লাহ ওখান তো ভালো পাই। তবে চারা বিক্রি আমাকে মূল টার্গেট হলো ভাই উদ্যোক্তা বাড়ানো। উদ্যোক্তা বাড়ানো, চারা বিক্রি করার। হ্যাঁ। চারা রেট কি রকম রাখেন এই বুড়ি চারা চারা? জাতের উপরে আছে, যেরকম চারা। এখন আসলে কি ভাই, আমি তো চারা বিক্রি হলো এক এক রকম, এক এক সময় যেমন আপনার পরিচিত ভাই ভাই আপনাকে 10 টাকা দিতে হবে একটা চারা, আচ্ছা, কিন্তু তারা কিন্তু কবে ভাই আপনি এখন 10টা রেট বলেন, আমার তো নিশ্চয়ই 20 টাকা, সেই তো দামটা আমরা ফোনের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, আবার একজন পরিচিত ভাই বেড়াতে কাছে একজন লোক আছে, তারা একটু কম বেশি দিতে লাগে, বুঝছেন, এরকম হয় অনেক সময়। আচ্ছা, তো তো ঠিক আছে মাফি ভাই, আসলে আমরা আপনার বাগানটা সম্পর্কে জানলাম। আসলে এটাই আমাদের জানার ইচ্ছে ছিল যে আপনি কীভাবে চাষাবাদ করলেন সেটা সম্পর্কে জানলাম। তো আপনার বড়িগুলো যে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো। এখনও তো বলো সুন্দর যে এটা হারভেস্টের সময় হয় না, আর কিছুদিন পরে করতে পারবেন। তো আমরা আবার আপনার এইভাবে যদি আইসি নেন, বাগান কাঁচা সবুজ সবুজ দেখা যায়। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আবার আপনার বাগান দেখার জন্য আসবো যে সময় হারভেস্ট করেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ধন্যবাদ। আপনার দর্শকদেরকে আমি সালাম জানাই।